অনেকেই জানতে চান যে সত্যি সত্যি আমেরিকা ইসরায়েলের কথায় ওঠা বসা করে কিনা। আনসার হচ্ছে ইয়েস অ্যান্ড ইয়েস। তবে এটা আগে এরকম ছিল না। অ্যাকচুয়ালি ইসরায়েল আগে তো খুবই একটা ছোট দেশ ছিল, অত শক্তি টক্তি ছিল না। ইনফ্যাক্ট আমরা যদি দেখি যে মানে এর একটা লম্বা ইতিহাস আছে। লম্বা ইতিহাসটা হচ্ছে এই যে ইহুদিদেরকে পৃথিবীর সব জায়গা থেকে তাড়ানো হতো একটা সময়। ধরুন প্রথমে ওদের নিজেদের জায়গা, এখন যেখানে ইসরায়েলে আছে ওটা আগে ওদের নিজেদের জায়গা ছিল, সেগুলোকে সব তাড়াতো। তাড়িয়ে ধরুন রোমানরা তাড়িয়ে দিল তাদেরকে 3rd সেঞ্চুরিতে। ওখানে যখন রোমানরা খ্রিস্টান হলো তাড়িয়ে দিল ওদেরকে। তাড়িয়ে দিয়ে তারা ইউরোপে গেল, কিন্তু ইউরোপ তো খ্রিস্টান তখনও হয়নি অ্যাকচুয়ালি। প্রথমে যখন ওরা 3rd 4th সেঞ্চুরিতে যায় তখন ইউরোপ খ্রিস্টান হয়নি, প্যাগান আছে। যতদিন প্যাগান ছিল ভালো ছিল। তারপরেই সমস্যা হলো যে ইউরোপ খ্রিস্টান হয়ে গেল, খ্রিস্টান দেশ। আবার অনেকে বলেন যে ইহুদিদের সাথে কেন মুসলমানদের মারামারি না, ইহুদিদের সাথে সবচেয়ে বেশি মারামারি কিন্তু অ্যাকচুয়ালি মানে তারা সবচেয়ে বেশি ঘৃণিত হয়েছে কিন্তু খ্রিস্টানদের হাতে। মুসলমানরা বরং তাদের প্রোটেক্ট করেছে। এটা সবার জানা উচিত যে স্পেনে একসময় ইহুদিরা ফ্লারিশ করেছিল। সেটা হচ্ছে স্পেনে মুররা যখন মুসলমানরা আসে, এবং ইনফ্যাক্ট পৃথিবীর ইতিহাসে দেখা যাবে আইদার অটোমান বা মুর এই শাসনকালেই কিন্তু ইহুদি ফাইন্যান্সিং সবচেয়ে বেশি সফল হয়েছে। ইনফ্যাক্ট যেখানেই খ্রিস্টান রাজারা এসছে ইউরোপে, সব জায়গায় তাদের তাড়িয়েছে। তারা ইংল্যান্ড থেকে মার খেয়েছে, হল্যান্ড থেকে মার খেয়েছে, স্পেন থেকে মার খেয়েছে, জার্মানিতে তো লাস্টে মার খেলো, রাশিয়া থেকে মার খেয়েছে, সব জায়গা থেকে মার খেয়েছে। তো এই মার খেতে খেতে ইহুদিরা বুঝে গেছে যে ডেমোক্রেসি হচ্ছে তাদের একমাত্র উপায়, কারণ ডেমোক্রেসির টাকা দিয়ে কন্ট্রোল করা যায়, এবং তার জন্য ডেমোক্রেসি পীঠস্থান কি আমেরিকা। তো আমেরিকা যখন তৈরি হয় 19th সেঞ্চুরি থেকে প্রচুর জিউস নিউ ইয়র্কে আসতে শুরু করে, এবং ইউরোপে 19th সেঞ্চুরি প্রথম দিকেও জিউস খেদানো আন্দোলন চলছিল। তো তখন তারা ইউরোপে মানে আমেরিকায় চলে আসে, এবং আমেরিকাতে এসেও যা হয় আর কি, গণতন্ত্রের উপর তারা কন্ট্রোল নেয়, কারণ গণতন্ত্র চলে টাকাতে। অতএব আপনার হাতে টাকা থাকলে আপনি ইউল বি মেকিং এ লবি অ্যান্ড ইউ উইল ডু দ্যাট। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে ইহুদিরা কিন্তু ইউএস কতটা কন্ট্রোল করতো না, কারণ যতদিন ইরান ছিল। ইনফ্যাক্ট সবচেয়ে ট্র্যাজেডি এটাই, ইরানের শাহ যতদিন ছিল, শাহ অ্যাকচুয়ালি আমেরিকাকে কন্ট্রোল করতো। সেটা লম্বা ইতিহাস। শাহের পতন হয়েছে ইরানিয়ান রিভলিউশন 1979। যতদিন শাহের পতন হয়নি ততদিন পর্যন্ত কিন্তু ইরান ছিল ইউএসের নাম্বার 1 অ্যালাই মিডল ইস্টে। কারণ পেট্রো ডলার ধরে রাখতে গেলে, অর্থাৎ এই পুরো পেট্রো ডলার পারস্য উপসাগরের ওপর ক্ষমতা রাখতে গেলে ইউএসের মেন বেট ছিল তখন ইরান, কারণ ইরানের হাতে সেই সৈন্যবল ছিল, ইরানকে লেটেস্ট অস্ত্র দিত, আজকে যেমন ইসরায়েলকে দিচ্ছে। তো আমেরিকা একসময় ইরানকে সেই শক্তিশালী করে তুলেছিল, শাহের সাথে খুব ভালো সম্পর্ক। তো ইরানের পতনের পর ইউএস পুরোপুরি ইসরায়েলের দিকে ফিরতে বাধ্য হয়, কারণ ওই পেট্রো ডলার টিকিয়ে রাখতে গেলে তার একটা বড় সেনাবাহিনী দরকার। তো মধ্যপ্রাচ্যে সেনাবাহিনী ইরানকে ভেঙে দেওয়ার পর একমাত্র হচ্ছে ইসরায়েল। তো ন্যাচারালি পেট্রো ডলার ধরে রাখার জন্য, অর্থাৎ ডলারে যাতে ব্যবসায় ধরে রাখার জন্য ইসরায়েল ভরসা। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে ধরুন ইসরায়েলের সাথে আমেরিকার সম্পর্ক এত আষ্টেপৃষ্টে না বলা খুব মুশকিল। কারণ ধরুন এই বেঞ্জামিন নেতানিয়াহু অ্যাকচুয়ালি আমেরিকায় জন্ম, আমেরিকা হার্ভার্ড থেকে পিএইচডি করে চলে গেল ইসরায়েলে, গিয়ে প্রাইম মিনিস্টার হয়ে গেল। তো ইসরায়েলে প্রচুর লোক পাবেন, বড় বড় সিওটিও যারা আমেরিকায় জন্মেছে, বড় হয়েছে, কিন্তু হাট করে ইহুদি গিয়ে ইসরায়েলে গিয়ে সেটেল করছে, কারণ দে লাভ ফর দ্য লাভ অফ দ্য জিউস কিংডম। এবং নাস্তিক জিউ, যেমন ধরুন আমাদের ওরাকলের ফাউন্ডার ল্যারি এলিসন, তো নাস্তিক লোক, ভগবানে বিশ্বাস করে না, কিন্তু ইসরায়েলের স্টেটহুডে বিশ্বাস করে এবং ইসরায়েলকে প্রচুর টাকা দেয়। তো এইটা একটা সমস্যা। এবং আমরা যদি দেখি ইসরায়েলকে আমেরিকা প্রচুর টাকা দিয়েছে। ইসরায়েল লবি এমন নিয়ে যে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান কোনো কেউ যদি ইসরায়েলের বিরুদ্ধে বলতে যায়, মামদানি বোধহয় একটা মাত্র বড় এক্সেপশন যে ইসরায়েলের বিরুদ্ধে গিয়েও ভোটে জিতে এলো। নাহলে মানে যে নেতা জিউসদের বিরুদ্ধে যাবে তার বিরুদ্ধে ইহুদি লবি প্রচণ্ড টাকা দেবে তাকে শেষ করে দেওয়ার জন্য, মানে তাকে পলিটিক্যালি শেষ করার জন্য আর কি। তো এইটা কিছু করার নেই, আমেরিকান পলিটিক্সে ইহুদিদের মানে সাংঘাতিক রকম ওরা টাকা খাটায়। তবে ভাবার কারণ নেই যে ইরান খাটায় না, কিন্তু ইরানেরও অভিমুখ আর ইসরায়েল অভিমুখ একই। কারণ ইরানে যারা শাহর আমলে উৎখাত হয়েছিল, ইরানিয়ানরাও কিন্তু আমেরিকায় খুবই ওয়েল এস্টাবলিশড, এবং তাদেরও বিশাল লবি আছে, কিন্তু তারাও চায় এই রিজিম চেঞ্জ হোক। এখন আমেরিকায় যেটা ইরানিয়ান লবি এবং ইসরায়েল লবি দুটোরই লক্ষ্য এক, যাতে এই রিজিমটা চেঞ্জ হয়। ওকে, সুতরাং এক্ষেত্রে যে ইহুদি লবিকে যে অপোজ করবে ইরানিয়ান লবি বিকজ ইরান ধ্বংস হচ্ছে, তা কিন্তু না। ইরানিয়ানরাও চায় যে, মানে আমেরিকান ইরানিয়ানরাও চায় যে এই রেজিম ধ্বংস। কিন্তু সেই জন্যেই দেখুন আজকে ট্রাম্প বারবার করে বলছে, ভাই ইরানের তেলের ক্ষেত্রগুলোকে আমরা ধ্বংস করিনি, আমরা চাই না ভাই, আমরা ব্যবসা করতে চাইছি, আমরা রেজিম চেঞ্জ করতে চাইছি, ইরানের তেল ধ্বংস করতে চাইছি না। কিন্তু
ইসরায়েলে কিছু যায় আসে না। ওরা কিন্তু ইরানের তেলের ঘাঁটি ফাঁটি মানে তৈলক্ষেত্রগুলোর ওপর, অয়েল ফিল্ডগুলোর ওপর অ্যাটাক করছে, যেটা যেন গোটা পৃথিবীর ক্ষতি হবে। অ্যান্ড ইসরায়েল ডাজন্ট কেয়ার, কারো কথা শোনার প্রয়োজন মনে করে না। এবং আপনারা বলবেন যে ভারতের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, যে আপনারা স্টক মার্কেটে ব্লিড করছেন, এর পেছনে ইসরায়েলের ভূমিকা আছে। কিন্তু আপনি বলুন, কে এখন ভারতের মধ্যে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে? কারণ ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক এখন অন্যরকম, রাইট? সো এবং ইসরায়েলের নিজস্ব পয়েন্ট আছে বাইদ। ইসরায়েলেও যেটা হয়ে গেছে, ওরাও সারা জীবন সারা ইতিহাসে এমনভাবে মার খেয়েছে, ওরা দেখেছে যে ওদের জন্য তো কেউ দাঁড়ায় না। ধরুন ওরা বলবেন যে হে ভারত, হে আমেরিকা, আমি তোমার কেন কথা শুনবো? আমরা যখন জার্মানিতে মারা যাচ্ছিলাম, আমাদের 60 লাখ লোক যখন জার্মানিতে মারা গেল, পৃথিবীর কোন শক্তি আমাদের বাঁচিয়েছিল? এটা ঘটনা। ইহুদিরা এই যে গত 2000 বছর ধরে মার খেয়েছে, পৃথিবীর কোনো বড় শক্তি তাদেরকে বাঁচায়নি। সুতরাং ওরা বলবে আমরা এখন আমাদের নিজেদের শক্তি বলে শক্তি হবো, উই ডোন্ট কেয়ার। কারণ পৃথিবী এমনিতেও আমাদের বাঁচাবে না, অমনিতেও আমাদের বাঁচাবে না, আমরা কেন অন্যের কথা শুনতে যাবে? এটা হচ্ছে জিউস ভিউ পয়েন্ট, আমি পরিষ্কার বলছি। সো ন্যাচারালি নাও, এবার যুদ্ধ করে সেটেল করার কী করবে? সবাই ভুগবে, আপনিও ভুগবেন, আমিও ভুগবো।